ওকে, তাহলে আমরা আজকে কালকের পোর্শনটার কন্টিনিউ করি। আর শেষে যে অঙ্কগুলো দিয়েছিলাম ওই অঙ্কগুলোর একটু একটু করে সলিউশনগুলো কীরকম করে করতে হবে বলে দেবো। ঠিক আছে? আচ্ছা, লক্ষ্য করো, আমরা গতকালকের ক্লাসে শেষ যেটা দেখছিলাম সেটা হচ্ছে বেসিক্যালি কুইন হাইড্রোজেন ইলেকট্রোড। কুইন হাইড্রোজেন ইলেকট্রোড দেখতে গিয়ে আমরা এই কথাগুলো বলেছিলাম যে বেসিক্যালি এটা একটা এক ধরনের অর্গ্যানিক একটা অক্সিডেশন প্রসেসের কনসিকুয়েন্স হিসেবে আমরা এরকম ধরনের একটা রেডক্স রিয়াকশন দেখতে পাই। এই অক্সিডেশন প্রসেসটা, এটা আমি আজকে বলবো ডিটেলসে। এই অক্সিডেশন প্রসেসটা এটাও বলেছিলাম যে একটা খুব সার্টেন পিএইচ রেঞ্জের মধ্যে সাকসেসফুলি ঘটে। আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে এই কুইন হাইড্রোজেন ইলেকট্রোডটাকে আমরা একটা পার্টিকুলার সেল, এমন একটা সেল তৈরি করব যে সেলের আরেকটা ইলেকট্রোড সম্বন্ধে আমাদের ধারণা আছে, সেরকম আরেকটা ইলেকট্রোডের সাথে এই কুইন হাইড্রোজেন ইলেকট্রোডকে আমরা কম্বাইন করব। কম্বাইন করে আমরা একটা সেল তৈরি করব। সেই সেলটার থেকে আমরা কি করে পিএইচ বার করতে পারি এই জিনিসটাকে আমরা বোঝার চেষ্টা করব। এবং সেটা বুঝতে গিয়ে আমরা দেখব যে কোথায় কোথায়, যে কথাটা গতকাল ক্লাসে বলেছিলাম, যে পিএইচ ডিপেন্ডেন্স থাকে, মানে মিডিয়ামের পিএইচের ওপরে এই কুইন হাইড্রোজেন ইলেকট্রোডের পোলারিটি বলো, কুইন হাইড্রোজেন ইলেকট্রোডকে অ্যানোড হিসাবে ব্যবহার করব না ক্যাথোড হিসাবে ব্যবহার করব, এটসেট্রা এটসেট্রা, এই যে জিনিসগুলো নির্ভর করে সেইগুলো আজকে আমরা বোঝার চেষ্টা করব। প্রথমত দেখো, যেটা ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে কুইন হাইড্রোজেন ইলেকট্রোডের ক্ষেত্রে আমরা যদি নার্নস্ট ইকুয়েশনটা লিখি এই ইলেকট্রোড রিয়াকশনটার সাথে অ্যাসোসিয়েটেড, তাহলে নার্নস্ট ইকুয়েশনটা লিখলে নার্নস্ট ইকুয়েশনের মধ্যে এমন একটা টার্ম অলরেডি আছে যে টার্মটা আমাদের পিএইচ এর আইডিয়াটা তৈরি করে দেয়। কিছু করতে হবে না, দেখো বেসিক্যালি এই এলএনটাকে লগ করো, মানে 2.303 নিয়ে এসে এটাকে লগ 10 বেসের লগারিদম করো, করে এই মাইনাস সাইনটাকে অ্যাবজর্ব করে দাও, তাহলে মাইনাস লগ অফ অ্যাক্টিভিটি অফ প্রোটন, এটা হয়ে গেল পিএইচ এর ডেফিনেশন। তার মানে আমার জিনিসটা হয়ে গেল, এখানে একটা প্লাস চিহ্ন চলে এলো, তাহলে E0 কিউ পড়ে থাকলো প্লাস 2.303 RT বাই এফ পিএইচ মাইনাস এইরকম একটা টার্ম পড়ে থাকলো সাথে, তাই না? তাহলে এরকম একটা সিচুয়েশন যদি হয়, তাহলে দেখো আমি যদি কুইনন মানে এটার কনসেন্ট্রেশন বা অ্যাক্টিভিটি জানি, এবং আমি যদি হাইড্রোকুইনন অর্থাৎ এটার কনসেন্ট্রেশন বা অ্যাক্টিভিটি জানি, তাহলে আমার এই টার্মটা ইভ্যালুয়েট করে আমি বার করে ফেলতে পারবো, এবং সাথে সাথে আমি এই ধরনের ইলেকট্রোড থেকে, ইলেকট্রোড পোটেনশিয়ালের এক্সপ্রেশন থেকে পিএইচ এর সাথে একটা রিলেশনশিপ আমি পেয়ে যাব। ওকে, এখন একটা জিনিস সাইমালটেনিয়াসলি লক্ষ্য করার আছে, সেটা হচ্ছে এরকম, এই যে এখানে আমরা যখনই এই জিনিসটা করছি, যখনই আমাদের এই এক্সপ্রেশনে এরকম ধরনের একটা টার্ম শেষে পড়ে থাকছে, এই টার্মটাকে ইভ্যালুয়েট করতে গেলে তার মানে দুটো অ্যাক্টিভিটি বা কনসেন্ট্রেশন আমাদের জানতে হয়। একটা হচ্ছে কুইননের অ্যাক্টিভিটি বা কনসেন্ট্রেশন, একটা হচ্ছে হাইড্রোকুইননের অ্যাক্টিভিটি বা কনসেন্ট্রেশন। এখন এই কুইননই বলো হাইড্রোকুইননই বলো, প্রথমত কুইনন আমরা ইন জেনারেল বা হাইড্রোকুইনন যেটাই বলো, এইটা নিয়ে আমরা ইলেকট্রোডটা তৈরি করি। এখন ঘটনা হচ্ছে যে এর অ্যাক্টিভিটি বা কনসেন্ট্রেশন জানা, এটা মানে হচ্ছে যে এই হাইড্রোকুইনন বা কুইনন আমি কতটা নিচ্ছি, কতটা সলভেন্টে বা কতটা সলিউশনে, সেইটা আমাকে বার করতে হবে। তাহলে এই ধরনের কোনো কোয়ান্টিটি আমরা যদি ইভ্যালুয়েট করতে চাই, অ্যাক্টিভিটি বার করতে গেলে, তাহলে এর সাথে অ্যাসোসিয়েটেড অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্টগুলো আমাকে জানতে হবে। এবার কুইনন বা হাইড্রোকুইননের সাথে এইরকম ধরনের কোনো ইলেকট্রোড ইউজ করে অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট বার করাটা কিন্তু একটু ডিফিকাল্ট কাজ। সেই কারণে এই কুইন হাইড্রোজেন ইলেকট্রোড, এটাকে ব্যবহার করতে গেলে আমাদেরকে একটা অল্টারনেটিভ রাস্তা আমাদেরকে ভাবতে হয়, যে রাস্তাটা নিলে আমরা সামহাউ এই টার্মটাকে ড্রপ করতে পারি। দেখো এই টার্মটা না থাকবে, মানে এই টার্মটাকে এখান থেকে সরিয়ে দেওয়ার একটা খুব সিম্পল রাস্তা হচ্ছে যে যদি কোনো রকমভাবে অ্যাক্টিভিটি অফ কুইনন এবং অ্যাক্টিভিটি অফ হাইড্রোকুইননকে সমান করে দেওয়া যায়। সমান করে দিলে এই রেশিওটা 1 হয়ে গেল, ln অফ 1 0 হয়ে গেল, এই টার্মটা থাকলো না। তার মানে কোনো রকমভাবে যদি এইটাকে এনশিওর করা যায়
এটা যদি গ্যারান্টি দেওয়া যায় যে এই রিয়াকশনটা ইকুইমলিকুলার প্রপোর্শনে হবে, যেভাবে আমি রিয়াকশনটা এখানে লিখেছি রিয়াকশনটা ঠিক সেইভাবেই ঘটবে, তাহলে যেটা ঘটবে সেটা হচ্ছে যে মিডিয়ামে হাইড্রোকুইনন এবং কুইনন এই দুটো সমপরিমাণ প্রেজেন্ট থাকবে। তার মানে এসেনশিয়ালি মিডিয়ামে এদের অ্যাক্টিভিটিগুলো সমান হয়ে যাবে। সেই রকম সিচুয়েশন যদি কোনো রকমভাবে তৈরি করা যায় তবে গিয়ে একমাত্র আমরা একটা কথা বলতে পারবো যে অ্যাক্টিভিটি অফ কুইনন এবং অ্যাক্টিভিটি অফ হাইড্রোকুইনন সমান। এই দুটো অ্যাক্টিভিটি যদি সমান হয় এই টার্মটা ন্যাচারালি জিরো হয়ে যাবে। ওকে, এই জায়গাতে আমাদের অর্গ্যানিক কেমিস্ট্রি খানিকটা হেল্প করে। কিরকমভাবে হেল্প করে বলছি, দেখো এই ধরনের ইলেকট্রনের নামটা আমি শুরু থেকে কি বলছি, কুইন হাইড্রোন। প্যারাস এই সাবস্টেন্সটা, এই কম্পাউন্ডটার নাম, কমন নাম হচ্ছে হাইড্রোকুইনন। এই সাবস্টেন্সটার কমন নাম কি না কুইনন। কিন্তু কুইন হাইড্রোন বলে তো কোনো কম্পাউন্ড এখানে নেই। অ্যাকচুয়ালি কুইন হাইড্রোন তাকেই বলে which is essentially a equimolecular proportion of hydroquinone and quinone, তাকে আমরা কুইন হাইড্রোন বলি। তাহলে কুইন হাইড্রোন কিন্তু একটা কম্পাউন্ড নয়, তার মানে কুইন হাইড্রোন ইজ এসেনশিয়ালি অ্যান ইকুইমলিকুলার মিক্সচার অফ হাইড্রোকুইনন অ্যান্ড কুইনন। তাহলে এরকম কোনো সিচুয়েশন যদি থাকে যে কোনো একটা মিডিয়ামে কোনো একটা জায়গাতে একই পরিমাণে কুইনন এবং হাইড্রোকুইনন একসাথে আছে, সেই ওভারঅল জিনিসটাকে আমরা বলে থাকি কুইন হাইড্রোন। যে কারণে এই ওভারঅল ইলেকট্রোডটাকে আমরা কুইন হাইড্রোন ইলেকট্রোড বলে বলছি। ঠিক আছে, এই জায়গাটাতে অর্গ্যানিক কেমিস্ট্রি আমাদেরকে এইভাবে সাহায্য করে যে এই কুইনন এবং হাইড্রোকুইনন এরা যেহেতু একটা ডাবল কম্পাউন্ড তৈরি করে, ডাবল কম্পাউন্ড মানে যে কথাটা আমি বললাম যে ইকুইমলিকুলার প্রপোর্শনে মিক্সচার, যাকে আমরা কুইন হাইড্রোন বলি। তাহলে কুইন হাইড্রোনে অ্যাকচুয়ালি একটা মলিকুল অফ কুইনন এবং একটা মলিকুল অফ হাইড্রোকুইনন থাকে। হ্যাঁ, এরা কিভাবে থাকে এর একটা ইন্টারেস্টিং পিকচারের একটা আছে। যেটা হয় সেটা হচ্ছে এই কম্পাউন্ড দুটো, এই মলিকিউল দুটোকে আমি যেভাবে এখানে লম্বালম্বি লিখেছি তা না লিখে ভার্টিক্যালি লেখো। এই হাইড্রক্সিল গ্রুপের, এই ফেনলিক ওএইচ গ্রুপের সাথে এর একটা হাইড্রোজেন বন্ডিং থাকে, এই ফেনলিক ওএইচ গ্রুপের সাথে এই অক্সিজেনটার একটা হাইড্রোজেন বন্ডিং থাকে, হয়ে এরা একটা এরকম অ্যাডাক্ট হিসেবে, একটা হাইড্রোজেন বন্ডেড অ্যাডাক্ট হিসেবে থাকে। তার মানে এরকম এক একটা ইউনিটে একটা করে হাইড্রোকুইনন মইটি আছে, একটা করে হাইড্রোকুইনন মলিকিউল আছে, একটা করে কুইনন মলিকিউল আছে। এই ওভারঅল জিনিসটাকে বলছি কুইন হাইড্রোন। ঠিক আছে, অ্যাকুয়াস সলিউশনে এই ধরনের কোনো কম্পাউন্ড, এই কুইন হাইড্রোনের মতন কোনো কম্পাউন্ড যেখানে একটা এই মলিকিউল এবং একটা এই মলিকিউল আছে, অ্যাকুয়াস সলিউশনে এরা স্পেয়ারিংলি সলিউবল। মানে সোজা কথায় এরা অ্যাকুয়াস সলিউশনে যেতেই চায় না, যতটুকু যায় স্পেয়ারিংলি সলিউবল, সামান্য কিছু যায়, যতটুকু যায় তারা যেটুকু সলিউশনে গেছে তারা আবার এইরকম ধরনের ডিসোসিয়েশন দেখায় অ্যাকুয়াস মিডিয়ামে ইন প্রেজেন্স অফ অ্যাসিড। তাহলে যেহেতু দুজনেই হাইড্রোকুইনন এবং কুইনন দুজনেই যেহেতু নন ইলেকট্রোলাইট ইন জেনারেল, এবং যেহেতু তাদের কনসেন্ট্রেশন ইভেন স্যাচুরেটেড সলিউশনেও খুব কম, কারণ স্পেয়ারিংলি সলিউবল, তাহলে আমরা একটা জিনিস এখানে ধরে নিতে পারি যে এদের যে কনসেন্ট্রেশন, সেই কনসেন্ট্রেশন দুটো ইকুয়াল এবং এদের অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্টগুলো ইকুয়াল, বিকজ সলিউশনটা খুব ডাইলুট। তার মানে অ্যাজ অ্যান ইলেকট্রোলাইট যতটুকু এই সলিড স্টেট থেকে সলিউশনে গেছে সেই ততটুকুই একমাত্র ইলেকট্রোলাইটের প্রপার্টি দেখাবে, এবং যতটুকু সলিউশনে যাবে সেই পরিমাণটা খুব কম। অর্থাৎ দ্য সলিউশন দে মেক ইলেকট্রোলাইট হিসেবে যতটুকু তারা সলিউশনে গেছে তাদের যে কনসেন্ট্রেশন, সেই কনসেন্ট্রেশনটা খুব কম। ন্যাচারালি দে ফর্ম এ ভেরি ভেরি ডাইলুট সলিউশন। আন্ডার সাচ এ ডাইলুশন তাদের অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্টগুলো সমান এবং একের কাছে, এবং সেই রকম পরিস্থিতিতে তার মানে যেটা দাঁড়ায় যে এইরকম একটা কন্ডিশনে এই ধরনের যে কোনো সাবস্টেন্সের ক্ষেত্রে তাহলে আমরা একটা কথা খুব সিম্পলভাবে বলতে পারি, সেটা হচ্ছে এই যে এদের
যেহেতু এরা দুজনেই স্পেয়ারিংলি সলিউবল এবং দুজনেই যেহেতু এরা নন ইলেকট্রোলাইট, এই কারণে এদের সলিউশনগুলো এক্সট্রিমলি ডাইলুট, সো দ্যাট দেয়ার অ্যাক্টিভিটিস আর প্র্যাকটিক্যালি দ্য সেম। এইবার এদের অ্যাক্টিভিটিগুলো যদি প্র্যাকটিক্যালি সেম হয়, তাহলে যেটা ঘটনা দাঁড়ায় সেটা হচ্ছে যে এই টার্মটা এসেনশিয়ালি জিরোর কাছাকাছি চলে যায়। ওকে, সো দ্যাট আমরা যদি এরকম কোনো একটা স্যাচুরেটেড কুইন হাইড্রোন সিস্টেম নিই, হ্যাঁ, এরকম একটা স্যাচুরেটেড কুইন হাইড্রোন সিস্টেম নিলে যার অরিজিনাল ইলেকট্রোড বা ইলেকট্রোড পোটেনশিয়ালের যে এক্সপ্রেশন, সেটা যদি দেখতে এরকম হয়, সেই অরিজিনাল ইলেকট্রোড পোটেনশিয়ালের এক্সপ্রেশনটা আন্ডার দিস আর্গুমেন্ট, এই আর্গুমেন্টের আওতায় এই এক্সপ্রেশন থেকে সিম্পলি এই টার্মটা জিরো হয়ে গিয়ে যেটা পড়ে থাকে সেটা হচ্ছে জাস্ট এটা, যাকে নাকি আমরা সিম্পলি পিএইচ এর সাথে এইভাবে এটাকে লিখতে পারি। তার মানে ডিরেক্টলি এই জিনিসটাকে এইভাবে পিএইচ এর সাথে রিলেট করা যায়। এখন ঘটনাটা হলো যে তার মানে এইরকম ধরনের একটা সিম্পলিফাইড এক্সপ্রেশন দিয়ে আমরা কুইন হাইড্রোন ইলেকট্রোডের মতন কোনো একটা এরকম অর্গ্যানিক অক্সিডেশন রিডাকশন ইলেকট্রোডের ইলেকট্রোড পোটেনশিয়ালকে এক্সপ্রেস করতে পারি। ওকে, তাই যদি পারি তাহলে এখন প্রশ্নটা হচ্ছে যে এইরকম ধরনের একটা ইলেকট্রোডকে আমি যদি কোনো একটা পার্টিকুলার সলিউশনের পিএইচ বার করার কাজে লাগাই, তাহলে কি ধরনের সেল আমি বানাবো। ফাইন, এখন ঘটনা হলো যে দেখা যায় যে এই কুইন হাইড্রোন ইলেকট্রোড এবং যেটা আমাদের খুব জানা পিএইচ মাপার জন্য খুব পপুলার একটা ইলেকট্রোড কিন্তু ব্যবহার করা ডিফিকাল্ট, সেটা হচ্ছে হাইড্রোজেন ইলেকট্রোড, যার কথা আমরা গতকালকের ক্লাসেই আরেকবার আলোচনা করেছি। এই কুইন হাইড্রোন ইলেকট্রোড এবং হাইড্রোজেন ইলেকট্রোড, এদের দুজনের যদি একটা কম্প্যারিজন করা যায়, এদের দুজনের যদি একটা তুলনা করা যায়, সেই তুলনাটা থেকে কতগুলো জিনিস বেরোয়। কিরকম জিনিস দেখানো যায় যে আমরা যদি খুব মানে কেয়ারফুলি, খুব সূক্ষ্মভাবে কুইন হাইড্রোন ইলেকট্রোডকে হাইড্রোজেন ইলেকট্রোডের সাথে কম্পেয়ার করি, তুলনা করি একটা সার্টেন টেম্পারেচার রেঞ্জের মধ্যে। কিরকম টেম্পারেচার রেঞ্জ? ধরো 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 40 ডিগ্রি সেলসিয়াস, এইরকম টেম্পারেচার রেঞ্জের মধ্যে যদি আমরা এদের দুজনের এই দুটো ইলেকট্রোডকে কম্পেয়ার করি, তুলনা করি, তাহলে দেখা যায় যে এই যে E0Q মানে স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল অ্যাসোসিয়েটেড উইথ দ্য কুইন হাইড্রোন ইলেকট্রোড, সেই স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়ালটার ভ্যালুটাকে আমরা লিখতে পারি বাই অ্যান ইকুয়েশন লাইক দিস। নোটিস করো, এই ইকুয়েশনে স্মল টি দিয়ে আমি রিপ্রেজেন্ট করেছি সেই টেম্পারেচারটাকে, যে টেম্পারেচারে আমি কুইন হাইড্রোন ইলেকট্রোডটাকে ব্যবহার করছি। একটা জিনিস এখানে মাথায় রেখো, সেটা হচ্ছে যে এইরকম ধরনের কোনো এক্সপ্রেশন আমরা যখন কুইন হাইড্রোন ইলেকট্রোডের স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়ালের জন্য লিখব, তখন এই জিনিসটা আমরা সবসময় মাথায় রাখবো যে এই টেম্পারেচারটা যেন 0 থেকে 40 এই রেঞ্জের মধ্যে হয় ইন দ্য সেন্টিগ্রেড স্কেল। সেলসিয়াস স্কেলে এই টেম্পারেচারটা যেন 0 থেকে 40-র বাইরে না যায়। তার কারণ হচ্ছে এই ইকুয়েশনটা, এই ইকুয়েশনের সাথে এই কোএফিসিয়েন্টটা ভ্যালিড কিন্তু একমাত্র ওই টেম্পারেচার রেঞ্জটার মধ্যে। কি করে পেলাম? পেয়েছি হচ্ছে কুইন হাইড্রোন ইলেকট্রোডকে একটা হাইড্রোজেন ইলেকট্রোডের সাথে কাপল করে ইএমএফ মেপে মেপে অ্যাট ডিফারেন্ট ভ্যালুজ অফ টেম্পারেচার, এবং সেই টেম্পারেচারের প্রত্যেকটা ভ্যালু এই 0 থেকে 40 ডিগ্রি রেঞ্জের মধ্যে কোনো একটা ভ্যালু। তার মানে আমি যে কোনো একটা টেম্পারেচার উইদিন দিস রেঞ্জ 0 ডিগ্রি টু 40 ডিগ্রি, এই রেঞ্জের মধ্যে যে কোনো একটা টেম্পারেচারে, সেই টেম্পারেচারটা ইন দ্য সেলসিয়াস স্কেল আমি যদি টি দিয়ে রিপ্রেজেন্ট করি, তাহলে যে কোনো একটা এই রেঞ্জের মধ্যেকার টেম্পারেচারে আমি কুইন হাইড্রোন ইলেকট্রোডের স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়ালকে এইভাবে এক্সপ্রেস করতে পারবো। তাহলে কেউ যদি আবার আমাকে বলে যে মনে মনে ভাবো এরকম একটা সিচুয়েশন যে আমি একটা সেল তৈরি করছি, যে সেলটা আমি ব্যবহার করছি, কুইন হাইড্রোন ইলেকট্রোড দিয়ে একটা সেল তৈরি হলো, যে সেলটাকে আমি ব্যবহার করছি একটা টেম্পারেচার অফ 25 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমি কি করব? তাহলে আমি কুইন হাইড্রোন ইলেকট্রোডের ইলেকট্রোড পোটেনশিয়ালের মান কত বসাবো? খুব সিম্পল, আমি যদি 25 ডিগ্রি সেলসিয়াসে সেলটা তৈরি করে কুইন হাইড্রোন ইলেকট্রোড ব্যবহার করে সেটাকে নিয়ে 25 ডিগ্রি সেলসিয়াসে কাজ করি,
তাহলে আমার এই টি এর ভ্যালুটা 25 হবে। তার মানে অ্যাট দ্যাট টেম্পারেচার অফ 25 ডিগ্রি সেলসিয়াস আমি টি এর ভ্যালুটাকে 25 দিয়ে রিপ্লেস করে গুণটুন করে এর সাথে যোগ করে যে ভ্যালুটা পাবো E0 অফ কিউ, মানে কুইন হাইড্রোজেন ইলেকট্রোডের স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়ালের, সেই মানটাকে আমি কিন্তু ইউজ করব। ধরা যাক 25 ডিগ্রি সেলসিয়াসের ক্ষেত্রে এই ভ্যালুটা আসে হচ্ছে -0.6994। ঠিক আছে, প্রসেসটা কি না হাইড্রোকুইনন থেকে কুইনন অক্সিডেশন। ঠিক আছে, তাহলে আমি 25 ডিগ্রি সেলসিয়াসেই যদি কাজ করি, তাহলে 25 ডিগ্রি সেলসিয়াসে যদি কুইন হাইড্রোজেন ইলেকট্রোডের এটা স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল হয়, তাহলে আমি এই স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়ালটাকে এইখানে বসিয়ে দিতে পারি। 25 ডিগ্রি সেলসিয়াসের এই জিনিসগুলোও আমার সব জানা। আমি যদি এইটাকে ক্যালকুলেট করি তাহলে আমার ভ্যালু আসবে 0.0592। তাহলে আমি এটার ভ্যালু পেয়ে গেলাম 0.0592। তাহলে অ্যাট 25 ডিগ্রি সেলসিয়াস আমি এই কুইন হাইড্রোজেন ইলেকট্রোডের সাথে অ্যাসোসিয়েটেড করসপন্ডিং ইলেকট্রোড পোটেনশিয়ালের একটা সিম্পলিফাইড এক্সপ্রেশন লিখতে পারি লাইক দিস। ঠিক আছে, এখানে 25 ডিগ্রি সেলসিয়াসে এটা হচ্ছে E0 কিউ এর ভ্যালু, আর এটা হচ্ছে এই জিনিসটার ভ্যালুটাকে ক্যালকুলেট করে আমি বসিয়েছি। তাহলে 25 ডিগ্রি সেলসিয়াসে কাজ করলে এই এই এক্সপ্রেশনটাকে ইউজ করা যায়। 25 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারটা এই কারণে বলছি, এটা একটা খুব কমন টেম্পারেচার আমাদের কাজ করার জন্য। হ্যাঁ, এখন ঘটনা হচ্ছে যে এইটা তো গেল কুইন হাইড্রোজেন ইলেকট্রোডের বেসিক স্ট্রাকচার, কুইন হাইড্রোজেন ইলেকট্রোডের সাথে অ্যাসোসিয়েটেড ইলেকট্রোড পোটেনশিয়াল, কুইন হাইড্রোজেন ইলেকট্রোডের সাথে অ্যাসোসিয়েটেড ইলেকট্রোড পোটেনশিয়ালের সাথে পিএইচ এর এক্সপ্রেশন। এখন যেটা আমাদের মুখ্য উদ্দেশ্য সেটা হচ্ছে এই কুইন হাইড্রোজেন ইলেকট্রোডকে আমরা কম্বাইন করতে চাই, করে একটা সেল তৈরি করতে চাই। সেই সেলটা তৈরি করার মাধ্যমে আমরা পিএইচ মাপতে চাই কোনো একটা আননোন সলিউশনে। কি করে করব? তাহলে দেখো, কুইন হাইড্রোজেন ইলেকট্রোডটা আমাদের কাছে নতুন একটা ইলেকট্রোড। তাহলে একে ব্যবহার করে আমরা যদি সেল তৈরি করতে চাই, তাহলে আমার আরেকটা ইলেকট্রোড চাই, আরেকটা হাফ সেল আমার চাই। তাহলে সেই হাফ সেলটা এমন একজন হতে হবে যে আমাদের যেন একটু জানাশোনা একটা ইলেকট্রোড হয়। তাহলে দেখবে খুব ডিটেইলসে আমরা যে ইলেকট্রোডটা সম্বন্ধে বারবার বিভিন্ন জায়গায় পড়ে এসেছি, এবং সেই ইলেকট্রোডের যতটা ডিটেলসে তোমাদের লেভেলে পড়া সম্ভব ততটাই আমরা সেইভাবেই পড়েছি, সেটা হচ্ছে ক্যালোমেল ইলেকট্রোড। তাহলে এক কাজ করা যায়, আমরা একটা কাজ করি এরকম যে ক্যালোমেল ইলেকট্রোডকে কুইন হাইড্রোজেন ইলেকট্রোডের সাথে জুড়ে দিই। তাহলে এই আমার দুটো ইলেকট্রোড হয়ে গেল। এবার তার মানে দুটো ইলেকট্রোডকে জুড়ে দিয়েছি মানে আমার সেল হয়ে গেল। তাহলে আমি এবার এই সেলটার সাহায্য নিয়ে আমি পিএইচ বার করার চেষ্টা করি। ওকে, এখন ঘটনা হচ্ছে যে আমি যদি ক্যালোমেল ইলেকট্রোড চুজ করতে চাই, একটু যদি মনে করো পুরোনো ক্লাসের কথা, তাহলে দেখবে ক্যালোমেল ইলেকট্রোডের 3 রকমের ধরন আছে, 3টে টাইপ আছে। একটা ক্যালোমেল ইলেকট্রোডকে আমরা বলি নর্মাল ক্যালোমেল ইলেকট্রোড, যেখানে কেসিএল যে সলিউশনটা আমরা ব্যবহার করি সেই কেসিএল সলিউশনটা স্ট্রেংথ থাকে হচ্ছে 1 নর্মাল। আরেকটা ক্যালোমেল ইলেকট্রোড হয় যেটাকে আমরা ডেসি নর্মাল ক্যালোমেল বলি, যেখানে ওই কেসিএল সলিউশনটা স্ট্রেংথ হচ্ছে 0.1 নর্মাল, মানে n/10। তৃতীয় আরেকটা ক্যালোমেল ইলেকট্রোড হয় যাকে আমরা বলি স্যাচুরেটেড ক্যালোমেল, যেখানে কেসিএলটার একটা স্যাচুরেটেড সলিউশন থাকে। তাহলে এই 3 ধরনের ক্যালোমেল ইলেকট্রোড পসিবল। এই 3 ধরনের ক্যালোমেল ইলেকট্রোডেরই স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়ালগুলো আমাদের জানা। এই 3 ধরনের ক্যালোমেল ইলেকট্রোডেরই করসপন্ডিং টেম্পারেচার কোএফিসিয়েন্ট আমাদের জানা। আমরা জানি, কিন্তু এটা আমরা দেখে এসেছি ডিটেলসে। তাহলে এই 3 ধরনের ক্যালোমেল ইলেকট্রোডের মধ্যে ধরে নিই ফর দ্য টাইম বিং আমরা তোমার নর্মাল ক্যালোমেল ইলেকট্রোডটাকে বেছে নিলাম। নর্মাল ক্যালোমেল ইলেকট্রোড কাকে বলে? তাহলে তাহলে এমন একটা ক্যালোমেল ইলেকট্রোড যে ক্যালোমেল ইলেকট্রোডের যেটা ইলেকট্রোলাইট মানে পটাশিয়াম ক্লোরাইড সলিউশন, তার স্ট্রেংথ হচ্ছে কি 1 নর্মাল। সেই রকম ক্যালোমেল ইলেকট্রোডটা আমরা বেছে নিলাম। ঠিক আছে, ওকে। এখন কুইন হাইড্রোজেন ইলেকট্রোডের কে নিয়ে যখনই আমি ক্যালোমেল ইলেকট্রোডের সাথে জুড়তে যাব, তখন আমার কতগুলো জিনিস মাথায় রাখতে হবে। কি কি জিনিস? প্রথমত, যদি 25 ডিগ্রি সেলসিয়াসে কাজ করি, এটা ধরে নেওয়া যাক 25 ডিগ্রি সেলসিয়াসেই কাজ করছি, তাহলে আমাকে দেখতে হবে যে আমি যে পিএইচ রেঞ্জের মধ্যে কাজ করছি সেই পিএইচ রেঞ্জটা কত। আমার পিএইচ এর ভ্যালু
যদি 7.1 মধ্যে হয় তাহলে 7.1 মধ্যে বলছি, কিন্তু মানে 7.1 অথবা তার নিচের পিএইচ যদি হয়, তাহলে ক্যালোমেল ইলেকট্রোডটা আমার অ্যানোড হিসেবে কাজ করবে এবং আমার কুইন হাইড্রোন ইলেকট্রোডটা কি হিসেবে কাজ করবে? ক্যাথোড হিসেবে কাজ করবে। ওকে, যদি পিএইচ এর মান 7.1 ওপরে হয়, ওপরে কত দূর অবধি সেটা আমি একটু পরে বলবো, আপাততর জন্য ধরে নাও যে 7.1 এই পিএইচ ভ্যালুটা ক্রস করে গেলে তখন উল্টে যাবে, তখন আমার কুইন হাইড্রোন ইলেকট্রোডটা অ্যানোড হিসেবে কাজ করবে, ক্যালোমেল ইলেকট্রোডটা ক্যাথোড হিসেবে কাজ করবে। তাহলে এইটাকে আমরা মাথায় রাখবো। তাহলে যখনই আমরা কুইন হাইড্রোন ইলেকট্রোডকে ক্যালোমেল ইলেকট্রোডের সাথে কম্বাইন করব, প্রথম আমরা নিজেদেরকেই প্রশ্ন করব যে আমি কোন পিএইচ রেঞ্জে কাজ করছি। ওকে, এবং এটা ধরে নিয়ে কাজটা করছি যে 25°C। আমি যে কথাগুলো বলছি এই পিএইচ নিয়ে, সেই সমস্ত কথা কিন্তু প্রযোজ্য 25°C টেম্পারেচারে। টেম্পারেচারটা পাল্টে গেলে আবার এই পিএইচ এর ভ্যালুটাও সামান্য পাল্টে যায়। হ্যাঁ, তার জন্য স্ট্যান্ডার্ড চার্ট আছে, আমি পরে বলবো সেগুলো। তার মানে 25°C কাজ তো করছি, এটা একদম সত্যি। নেক্সট প্রশ্ন, আমার পিএইচ এর ভ্যালু কত? আমাকে বলে দেওয়া হলো তোমার পিএইচ এর ভ্যালু 6.9 সে ফাইন। যেই আমি দেখে নিলাম যে আমার পিএইচ এর ভ্যালুটা 7.1 এর নিচে, বিকজ ইট ইজ 6.9, আমি সঙ্গে সঙ্গে জেনে নিলাম, বুঝে গেলাম যে তার মানে কুইন হাইড্রোন আর ক্যালোমেল এই দুটো ইলেকট্রোডকে যদি আমি কাপল করি, তাহলে ওই পিএইচে ক্যালোমেল ইলেকট্রোডের অক্সিডেশন হবে, কুইন হাইড্রোন ইলেকট্রোডের রিডাকশন হবে। পরিষ্কার। তার মানে আমি যখন সেলটা কনস্ট্রাক্ট করব, ক্যালোমেল ইলেকট্রোডকে লেফট হ্যান্ড সাইডে মানে অ্যানোডে বসাবো যেখানে অক্সিডেশন হচ্ছে, হ্যাঁ, মাঝখানে আমার সেই টেস্ট সলিউশনটা রাখবো যার পিএইচ আমি মাপতে চাইছি, যার পিএইচটা আমার কাছে এক্স আননোন। ডান দিকে ক্যাথোড সাইডে আমি কুইন হাইড্রোন ইলেকট্রোডকে বসাবো। কুইন হাইড্রোন ইলেকট্রোডকে বসাতে গেলে বুঝতেই পারছো, কুইন হাইড্রোন ইলেকট্রোডের রিয়াকশনটা যেহেতু আমরা জানি, তাহলে সেখানে আমার একটা মেটালকে ব্যবহার করতেই হবে, কারণ কুইন হাইড্রোনের অক্সিডেশনই হোক আর রিডাকশনই হোক, যদি অক্সিডেশন হয়, যদি হাইড্রোকুইনন থেকে কুইনন অক্সিডেশন হয়, তাহলে যে ইলেকট্রনগুলো ছাড়বে সেই ইলেকট্রনগুলো গিয়ে কোথায় হাজির হবে? তাহলে হাজির কোথায় হতে হবে, তার জন্য একটা মেটাল আমাকে দিতে হবে। আমি সেই জন্য একটা ইনার্ট মেটাল দিয়েছি এখানে, প্ল্যাটিনাম। যদি রিডাকশন হয় তাহলে কি হবে? তাহলে কুইনন কোথাও এক জায়গা থেকে ইলেকট্রন নেবে, ইলেকট্রন তাকে ক্যাপচার করতে হবে। কোথা থেকে সেই ইলেকট্রন ক্যাপচার করবে? অবভিয়াসলি সেই মেটালের গা থেকে ইলেকট্রন ক্যাপচার করবে, সেই কারণেই প্ল্যাটিনাম মেটালটা দেওয়া। ওকে, তাহলে এইরকম হবে হচ্ছে আমার সেলের স্ট্রাকচার, প্রোভাইডেড দ্য পিএইচ ইজ লেস দ্যান 7.1। এই সিম্বলটার মানে হচ্ছে ফর অল, মানে যত রকম পিএইচ ভ্যালু আছে 7.1 নিচে, তাদের সকলের জন্য এই কথাটা প্রযোজ্য। ঠিক আছে, ফাইন। তাহলে ফর এনি পিএইচ ভ্যালু লেস দ্যান 7.1 অর 7.1 হলেও অসুবিধা নেই, আমি করসপন্ডিং সেলটাকে এইভাবে তৈরি করব। তাহলে তাহলে যেই আমার সেলটা এরকমভাবে তৈরি হয়ে গেল, আমি তখন দেখে নিলাম যে আচ্ছা, তাহলে আমার তো এই পাশে ক্যালোমেল ইলেকট্রোড আছে। ক্যালোমেল ইলেকট্রোডে আমার হচ্ছে কি, অ্যানোডে আছে, তার মানে অক্সিডেশন। আমি কীরকম ক্যালোমেল ইলেকট্রোড বলে দিয়েছি, নর্মাল ক্যালোমেল ইলেকট্রোড। তার মানে আমি যাব, আমার স্ট্যান্ডার্ড যে চার্ট আছে সেই চার্ট দেখব, স্ট্যান্ডার্ড চার্ট থেকে আমি ক্যালোমেল ইলেকট্রোডের করসপন্ডিং চার্টে যেভাবে দেওয়া থাকে, হয় অক্সিডেশন পোটেনশিয়াল হিসেবে নতুবা রিডাকশন পোটেনশিয়াল হিসেবে, যে হিসাবেই দেওয়া থাক, আমার জানা আছে যে এখানে অক্সিডেশন হচ্ছে, আমি সেখান থেকে ক্যালোমেল ইলেকট্রোডের ইলেকট্রোড পোটেনশিয়ালটা নোট ডাউন করব। হলো, নোট ডাউন করলাম। নোট ডাউন করলে দেখতে পাবে ক্যালোমেল ইলেকট্রোডের ইলেকট্রোড পোটেনশিয়ালটা আসবে হচ্ছে -0.28 ভোল্ট, 25°C সব কিছু। এবার লক্ষ্য করে দেখো কুইন হাইড্রোন ইলেকট্রোড। কুইন হাইড্রোন ইলেকট্রোডে অ্যাকচুয়ালি আমরা যা কুইন হাইড্রোন ইলেকট্রোড এতক্ষণ ধরে দেখে এসেছি পুরোটাই অক্সিডেশন অবস্থায় দেখে এসেছি। তাহলে কুইন হাইড্রোন ইলেকট্রোডের অক্সিডেশনের ক্ষেত্রে 25°C এই যদি তার ইলেকট্রোড পোটেনশিয়ালের এক্সপ্রেশন হয়, তাহলে অবভিয়াসলি রিডাকশন হলে সামনে একটা মাইনাস সাইন দিয়ে গুণ হবে, মানে এটা প্লাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে। তার মানে কুইন হাইড্রোন ইলেকট্রোডের করসপন্ডিং ইলেকট্রোড পোটেনশিয়াল হয়ে গেল এটা। তার মানে আমার যদি ইএমএফ অফ দিস সেল আমি বার করি, তাহলে দ্য ইএমএফ অফ দিস সেল উইল বি
the EMF মানে electrode potential associated with the queen hydrogen electrode plus the electrode potential associated with the calomel electrode, দুটোকে জুড়ে দাও, জুড়ে দিলে তুমি যে এক্সপ্রেশন পাবে তাই হচ্ছে এটা। তাহলে আমি যদি ইএমএফটা মেপে ফেলি তাহলে আমার সবকিছু জানা, আই ক্যান ডিটারমাইন দ্য পিএইচ। তাহলে দিস ইজ দ্য স্ট্যান্ডার্ড প্রোটোকল। তাহলে কুইন হাইড্রোজেন ইলেকট্রোডকে ব্যবহার করে এটা হচ্ছে আমার পিএইচ বার করা স্ট্যান্ডার্ড প্রোটোকল। কখন? এট এ পিএইচ ভ্যালু which is less than 7.1। ঠিক আছে, ওকে। এইবার মনে করো সিচুয়েশন এরকম দাঁড়ালো যে, এইবার সিচুয়েশন এমন দাঁড়ালো যে এই পিএইচ এর ভ্যালু যদি আমার লেস দ্যান 7.1 এর জায়গায় উল্টো হয়, যদি এটা গ্রেটার দ্যান 7.1, যখনই ওটা গ্রেটার দ্যান 7.1 হবে, মাথায় রাখবে যেই মুহূর্তে এই সাইনটা ঘুরে গেল, যখনই এটা গ্রেটার দ্যান 7.1 হয়ে গেল, সঙ্গে সঙ্গে এই পুরো সেট আপটাকে ঘুরিয়ে দেবে। কিরকম ভাবে ঘুরিয়ে দেবে না, আমার এই কুইন হাইড্রোজেন ইলেকট্রোডটাকে নিয়ে আসবে অ্যানোড সাইডে, মাঝখানে যেমন আমার আননোন সলিউশন যার পিএইচ বার করতে চাই সে যেমন আছে থাকলো, ক্যালোমেল ইলেকট্রোডটাকে পাঠিয়ে দেবে ডান দিকে। তাহলে যে সিচুয়েশনটা, যে সেলটা হবে, সেই সেলটা করসপন্ড করবে এমন একটা সিচুয়েশনকে যেখানে কুইন হাইড্রোজেন ইলেকট্রোডে অক্সিডেশন হবে, ক্যালোমেল ইলেকট্রোডে রিডাকশন হবে, ব্যাস। তার জন্য আমি ঠিক একই কাজ আমি করব। ওকে, তার মানে ফর এনি পিএইচ ভ্যালু which is essentially greater than 7.1, সেই রকম সিচুয়েশনের জন্য এটা গ্রেটার দ্যান হবে, আমি ভুল করেছি ঠিক করে দেবো, কপি পেস্টের ফল। তাহলে এটা গ্রেটার দ্যান হবে। হ্যাঁ, তাহলে আমি কি করব দেখো, আমি যেটা করেছি, আমার কুইন হাইড্রোজেন ইলেকট্রোডকে পাঠিয়ে দিয়েছি এ পাশে, ক্যালোমেল ইলেকট্রোডকে পাঠিয়ে দিয়েছি ডান দিকে। সো দিস ইজ মাই অ্যানোড, দিস ইজ মাই ক্যাথোড, ব্যাস। এইবার আমি করলাম কি, এইবার তার মানে আমি যখন এই করসপন্ডিং সেলের ইএমএফটাকে ক্যালকুলেট করব, তাহলে মানে আমার কুইন হাইড্রোজেনে যেহেতু অক্সিডেশনই হচ্ছে, তাহলে আমি স্ট্যান্ডার্ড কুইন হাইড্রোজেনের জন্য যা রিলেশন আছে সেটা লিখব, ক্যালোমেলের যেহেতু এখানে রিডাকশন হচ্ছে, ক্যালোমেলের রিডাকশন পোটেনশিয়াল বসাবো। ওখানে ছিল অক্সিডেশন পোটেনশিয়াল -0.28, রিডাকশন পোটেনশিয়াল বলে প্লাস নিয়ে আসছে। আমি তাহলে এই রিলেশনশিপটা ব্যবহার করতে পারবো কিসের জন্য না, টু ক্যালকুলেট দ্য পিএইচ, to calculate the pH of the solution under any condition যেখানে pHটা 7.1 এর বেশি। কত বেশি এখনো বলিনি, বলছি এখন দেখো লক্ষ্য করে, তার মানে 7.1 এর নিচে একরকম কেস, 7.1 এর উপরে আরেক রকম কেস। Exactly at a value of 7.1 the EMF associated with such a cell is 0। দুটো ইকুয়েশনকেই কাজে লাগাতে পারো। ওকে, ওই জন্যে আমরা অনেক সময় যেটা করে থাকি, এই দুটো যে ইকুয়েশন পেলাম, এটা একটা এবং এর আগে একটা, এদের একটা কম্বাইন্ড ফর্ম আমরা অনেক সময় ব্যবহার করি, যদিও এই ফর্মটার অ্যাজ সাচ সেরকম কোনো খুব একটা ইউটিলিটি নেই। আমি সেই জন্য সবসময় বেটার মনে করি যে কোন পিএইচ রেঞ্জে কাজ করছো সেইটাকে আগে জেনে নাও। সেই পিএইচ রেঞ্জটা জানা হয়ে গেলে যেটা সুবিধে হয় সেটা হচ্ছে যে কোন ইলেকট্রোডটাকে কোন পাশে বসাবো, কোনটাকে অ্যানোড বলবো কোনটাকে ক্যাথোড বলবো, এটা জেনে নেওয়া যায়। এখন প্রশ্ন হলো যে দেখো, পিএইচ এর যেহেতু একটা নিজস্ব স্কেল আছে, সেই স্কেলটার আমি যখন এই কথাটা বলছি যে যখন পিএইচ ইজ লেস দ্যান 7.1, তখন আমার একটা লিমিট থাকছে। কারণ দেখো, আমার নিচের দিকে আমি জানি যে ওটা 0 থেকে তার মানে 7.1 এর মধ্যে যে কোনো পিএইচ থাকলে আমি কি করব, ক্যালোমেল ইলেকট্রোডকে অ্যানোড হিসেবে ব্যবহার করব, কুইন হাইড্রোজেন ইলেকট্রোডকে ক্যাথোড হিসেবে ব্যবহার করব। কিন্তু প্রশ্ন হচ্ছে যে যখন আমি এই কথাটা বলছি যে পিএইচ যখন গ্রেটার দ্যান 7.1, তখন আমি কি করব, তখন আমি উল্টো কাজটা করব। কিন্তু 7.1 এর গ্রেটার মানে কত দূর অবধি আমি যেতে পারি, 7.1 থেকে বাড়তে 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 যাওয়া মানে তো আলটিমেটলি অ্যালকালাইন রেঞ্জে চলে যাওয়া। এই জায়গায় কতগুলো স্পেসিফিক জিনিস কুইন হাইড্রোজেন ইলেকট্রোড সংক্রান্ত আমাদেরকে মনে রাখতে হবে। কি কি জিনিস? প্রথমত, কুইন হাইড্রোজেন ইলেকট্রোডকে তুমি যদি সঠিকভাবে সাকসেসফুলি ব্যবহার করতে চাও, তাহলে মনে রাখতে হবে প্রথমেই যে পিএইচটাকে কখনো 8.5 এর ওপরে উঠতে দেওয়া যাবে না। ওকে, কুইন হাইড্রোজেন ইলেকট্রোড
তার নিজের ফাংশনিং, তার নিজের কাজ করার পদ্ধতি, যেভাবে ওই অক্সিডেশনই বলো বা রিডাকশনই বলো, মানে হাইড্রোকুইনন থেকে কুইনন হওয়া, এই যে প্রসেসটা, এই প্রসেসটা যদি কোনো রকমভাবে পিএইচটা 8.5-এর ওপর চলে যায়, 8.5 ভেবে দেখো ইজ অ্যালকালাইন পিএইচ, যেখানে হাইড্রক্সিল আয়ন কনসেন্ট্রেশন প্রচুর বেশি, যদি এটা কোনো রকমভাবে 8.5-এর ওপরে চলে যায়, তাহলে সেই জায়গাটাতে যেটা ঘটে সেটা হচ্ছে ওই কুইনহাইড্রন ইলেকট্রোডের ইলেকট্রোড রিয়াকশনটাই গন্ডগোল করে। কিরকম ভাবে গন্ডগোল করে লক্ষ্য করে দেখো, কি হচ্ছে, যদি পিএইচটা খুব বেশি অ্যালকালাইন হয়ে যায়, তাহলে হাইড্রোকুইনন, হাইড্রোকুইনন তো একটা বাইফেনল, মানে বেসিক্যালি 1 পজিশন এবং 4 পজিশনে একটা করে ফেনলিক ওএইচ গ্রুপ আছে। যেহেতু ফেনলিক ওএইচ গ্রুপগুলো ইটসেলফ অ্যাসিডিক ইন নেচার, যদি পিএইচটা খুব বেশি অ্যালকালাইনের দিকে চলে যায়, তাহলে হাইড্রোকুইনন মিডিয়ামটাতে প্র্যাকটিক্যালি থাকতেই চায় না। ও যেটা হয়ে যায়, ও যেটা করার চেষ্টা করে সেটা হচ্ছে ইন প্রেজেন্স অফ এক্সেস অ্যালকালি ও সবসময় ফেনলেট আয়ন হিসেবে থাকতে চায় পরস্পরকে। এবং খুব এক্সেসিভ অ্যালকালি থাকলে যেটা হয় সেটা হচ্ছে যে ওই এক্সেসিভ অ্যালকালিটা এসে ওই প্রোটনগুলোকে, ওই হাইড্রোকুইননের প্রোটনগুলোকে রিয়াকশনটা হওয়ার আগেই অ্যাবস্ট্রাক্ট করে নেয়, যে কারণে হাইড্রোকুইননের প্রোটন অ্যাবস্ট্রাকশন হয়ে যাওয়ার ফলে কুইনহাইড্রন, যেটা মানে ইকুইমলিকুলার মিক্সচার অফ হাইড্রোকুইনন অ্যান্ড কুইনন, সেটাই তৈরি হতে পারে না, যে কারণে কুইনহাইড্রন ইলেকট্রোডের ইলেকট্রোড পোটেনশিয়ালটাই ঘেটে যায়। আরেকটা ঘটনা ঘটে অ্যাট এনি পিএইচ অ্যাবাভ 8.5, আরেকটা জিনিস ঘটে যেটা মারাত্মক, সেটা হচ্ছে এরিয়াল অক্সিজেন, মানে বাতাসের অক্সিজেন অসম্ভব রিয়াক্টিভ হয়ে যায় অ্যালকালাইন মিডিয়ামে। মিডিয়ামটা যদি অ্যালকালাইন হয়ে যায়, তাহলে অক্সিজেনের রিয়াক্টিভিটি অত্যন্ত হাই হয়ে যায়। তখন দেখা যায় যে, দেখো লক্ষ্য করে, হাইড্রোকুইনন থেকে কুইনন হওয়ার যে প্রসেসটা, দিস প্রসেস ইজ এসেনশিয়ালি অ্যান অক্সিডেশন প্রসেস। এই প্রসেসটার সাথে তখন এরিয়াল অক্সিডেশন শুরু হয়, মানে বাতাসের অক্সিজেন ওই অ্যালকালাইন মিডিয়ামে এসে হাইড্রোকুইননকে কুইননে কনভার্ট করতে থাকে, যে কারণে যে পরিমাণ হাইড্রোকুইনন থাকা উচিত ওই ইলেকট্রোডটার রিভার্সিবিলিটিটাকে মেনটেন করার জন্য, সেই পরিমাণ হাইড্রোকুইনন মিডিয়ামে থাকে না, যে কারণে আমরা জেনারেলি এনি অ্যালকালাইন পিএইচ গ্রেটার দেন 8.5, তার ক্ষেত্রে কিন্তু আমরা কুইনহাইড্রন ইলেকট্রোডকে সচরাচর ব্যবহার করি না। ওকে, কুইনহাইড্রন ইলেকট্রোডের আরেকটা খুব সিভিয়ার লিমিটেশন আছে। সেই লিমিটেশনটা এরকম, কুইনহাইড্রন ইলেকট্রোডের মধ্যে লক্ষ্য করে দেখো, তুমি যদি ইলেকট্রোড এর চেহারাটা, ওই হাফ সেলটা যদি দেখো, কি কি আছে, বেসিক্যালি আছে হচ্ছে একটা প্ল্যাটিনামের পাত বা একটা প্ল্যাটিনামের তার, তার সাথে একটা ইকুইমলিকুলার মিক্সচার অফ হাইড্রোকুইনন অ্যান্ড তোমার কুইনন ইন অ্যান অ্যাসিড সলিউশন, এই আমার আছে। বাই এনি চান্স কোনো রকমভাবে কোনো কন্টামিনেশনের জন্যে বা কোনো কিছুর জন্যে, জলের ইম্পিউরিটি থাকার জন্যে, এরকম যদি কোনো রকম কিছু ঘটে যে জলের মধ্যে কোনো ডিজলভড সল্ট আছে, তাহলে ইমিডিয়েটলি যে জিনিসটা ঘটে সেটা হচ্ছে যে কুইনহাইড্রন ইলেকট্রোডের করসপন্ডিং ইলেকট্রোড পোটেনশিয়ালে খুব অ্যাব্রাপ্ট চেঞ্জ হয়, অত্যন্ত ড্রাস্টিক কিছু চেঞ্জেস আসে। হ্যাঁ, এই ধরনের কাজের জন্যে মানে তখন কুইনহাইড্রন ইলেকট্রোড আনসুইটেবল হয়ে পড়ে। তার মানে কুইনহাইড্রন ইলেকট্রোডকে যদি আমার সাকসেসফুলি ব্যবহার করতে হয়, এমন জল আমাকে ইউজ করতে হবে যে জলে অ্যাটলিস্ট কোনো ডিজলভড সল্ট নেই। ঠিক আছে, ইলেকট্রোকেমিস্ট্রির এই জায়গাটা, বিশেষ করে পিএইচ মাপার জায়গাটা, এটা শুধুমাত্র ফিজিক্যাল কেমিস্ট্রিতেই কাজে লাগে এটা কিন্তু নয়। এই পিএইচ মাপার প্রসেসটা বিশেষ করে বায়োলজিক্যাল সায়েন্সেসে খুব কাজে লাগে। অনেক ক্ষেত্রে দেখবে যখনই বায়োলজিস্টরা কোনো প্রোটিনের সিস্টেম নিয়ে কাজ করে, প্রোটিন অথবা পলিপেপটাইড বা তাদের বিল্ডিং ব্লক মানে অ্যামিনো অ্যাসিড, সেই অ্যামিনো অ্যাসিডের পিএইচ মাপা কিন্তু একটা খুব ইম্পর্ট্যান্ট কাজের মধ্যে পড়ে। কেন? বিকজ অ্যামিনো অ্যাসিড বাই ডেফিনেশন ইজ সাচ এ ক্লাস অফ অর্গ্যানিক কম্পাউন্ড, যেখানে কোনো একটা বেসিক অর্গ্যানিক ময়েটির সাথে একটা অ্যামিন গ্রুপও প্রেজেন্ট আছে, একটা কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপও প্রেজেন্ট আছে।
অ্যামিন গ্রুপ বাই ভার্চু অফ ইটস ভেরি নেচার, যেহেতু সেখানে নাইট্রোজেন অ্যাটম আছে এবং নাইট্রোজেন অ্যাটমের লোন পেয়ার আছে, অ্যামিন গ্রুপ হচ্ছে তোমার ইলেকট্রন রিলিজিং একটা বেসের মতন কাজ করে। whereas carboxylic acid group by virtue of its presence of a replaceable hydrogen atom মানে হাইড্রোজেন আয়ন প্রোটন, তাহলে সেই রকম জায়গায় তার একটা অ্যাসিডিক ফাংশনালিটি আছে। তার মানে দেখো অ্যামিনো অ্যাসিডগুলো এমন ধরনের মলিকিউল যেখানে একই মলিকিউলের মধ্যে অ্যাসিডিক এবং বেসিক দুই নেচারের ফাংশনাল গ্রুপই প্রেজেন্ট আছে। যে কোনো একটা অ্যামিনো অ্যাসিডকে আমি কি ধরনের সলিউশনে রাখছি তার উপরে কিন্তু নির্ভর করে সেই অ্যামিনো অ্যাসিডটা কোন ধরনের প্রপার্টিটাকে ম্যানিফেস্টেশন করবে, কোন ধরনের প্রপার্টি সে দেখাবে। সেই কারণে অনেক সময় বায়োলজিক্যাল সায়েন্সেসের লোকেদের পিএইচ মাপার খুব প্রয়োজন পড়ে। মুশকিল হয় কোনো বায়োলজিস্ট যদি এই কুইন হাইড্রোন ইলেকট্রোড ব্যবহার করে পিএইচ মাপতে যায় তাদের কোনো একটা ওরকম বায়োলজিক্যাল একটা সিস্টেমের কোনো সলিউশনের সাথে, বাই এনি চান্স সেই সলিউশনের মধ্যে যদি সামান্যতম এমন কোনো প্রোটিন ফ্র্যাগমেন্ট বা কোনো অ্যামিনো অ্যাসিড প্রেজেন্ট থাকে, তাহলে কিন্তু কুইন হাইড্রোন ইলেকট্রোড আর ব্যবহার করতে তিনি পারবেন না। কেন পারবেন না? দুটো কারণে পারবেন না। এক, প্রোটিন মলিকিউল বা প্রোটিন ফ্র্যাগমেন্ট বা অ্যামিনো অ্যাসিড প্রেজেন্ট থাকলে দুটো জিনিস হবে। এক, অ্যামিনো অ্যাসিড ক্যান চেঞ্জ দ্য পিএইচ অফ দ্য মিডিয়াম বাই প্রডিউসিং এক্সেস প্রোটনস। সাইমালটেনিয়াসলি অ্যামিনো অ্যাসিডের অ্যামিন গ্রুপের নাইট্রোজেনের লোন পেয়ার ক্যান ইমিডিয়েটলি রিয়্যাক্ট উইথ কুইনোন। কুইনোন একটা ডাইকিটনের মতো, সেই ডাইকিটনের সাথে রিয়াকশন হয়ে যায়। তাহলে এইরকম সিচুয়েশনে বিশেষ করে বায়োলজিক্যাল জায়গায় যেখানে বায়োলজিক্যাল কোনো স্যাম্পলের পিএইচ মাপতে হয়, সেইখানে যেন পিএইচ মাপার সময় এমন কোনো রকম কিছু মিডিয়ামের মধ্যে না থাকে which is either a protein or a simple polypeptide or any sort of amino acid। সেটা থাকলে কিন্তু আবার কুইন হাইড্রোন ইলেকট্রোডের সমস্যা সৃষ্টি করে। ওকে, এইটা গেল কুইন হাইড্রোন ইলেকট্রোড। এখন ঘটনা হচ্ছে যে আমাদের আরেকটা এরকম ইলেকট্রোড, যে ইলেকট্রোডটা আমাদের পিএইচ মাপার জন্য কাজে লাগে এবং যে ইলেকট্রোডটাকে সত্যি সত্যি আমরা ল্যাবরেটরিতে আজকের দিনে ব্যবহার করি, সেটাকে আমরা বলি গ্লাস ইলেকট্রোড। আমি এর পরের দিন তার ক্লাসে গ্লাস ইলেকট্রোডটা বলবো। আজকে আমি যেটা করতে চাইছি সেটা হচ্ছে যে ওই যে প্রবলেম চারটে দিয়েছিলাম সেই প্রবলেম চারটে কি করে সলভ করব তার একটা বেসিক আইডিয়া আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। দেখবে প্রথম যে প্রবলেমটা ছিল সেই প্রবলেমটা ছিল এরকম যে আমি এখানে একটা বেসিক্যালি একটা রেডক্স রিয়াকশন তুলে দিয়েছি, তুলে দিয়ে বলেছি যে এইরকম একটা রেডক্স রিয়াকশন ঘটছে, কোন সেলে এই ধরনের একটা রেডক্স রিয়াকশন ঘটতে পারে সেই সেলটা তৈরি করো। হ্যাঁ, আমি তো এখানে একটা উদাহরণ তুলেছি মাত্র। এইরকম প্রশ্ন মানে অসংখ্য তৈরি করা যেতে পারে যে কোনো রেডক্স রিয়াকশন দিয়ে। ঠিক আছে, তাহলে এই ধরনের প্রশ্নকে অ্যাড্রেস করতে গেলে, এই ধরনের প্রশ্নগুলোকে সলভ করতে গেলে আমরা কি করব? প্রথম যে কাজটা করবে, যখনই দেখবে এরকম কোনো একটা রিয়াকশন দেওয়া আছে এবং বলা হয়েছে সেল কনস্ট্রাক্ট করতে, তখন প্রথম দেখবে কার অক্সিডেশন হচ্ছে আর কার রিডাকশন হচ্ছে। ঠিক আছে, প্রথমেই লক্ষ্য করো যে যেটা চোখে একদম স্পষ্ট দেখা যাচ্ছে সেটা হচ্ছে টিন ইন স্ট্যানাস ফর্ম হ্যাজ বিন অক্সিডাইজড টু স্ট্যানিক ফর্ম। Sn2+ থেকে Sn4+ হয়েছে, তার মানে ও দুটো ইলেকট্রন রিলিজ করে দিয়েছে, ছেড়ে দিয়েছে। তার মানে টিনের সোজা কথায় অক্সিডেশন হয়েছে। আর কি, সাইমালটেনিয়াসলি দেখো আরেকটা জিনিস মিডিয়ামে আছে, সেটা হচ্ছে পারম্যাঙ্গানেট আয়ন। পারম্যাঙ্গানেট আয়ন থেকে যেটা হয়েছে ম্যাঙ্গানাস আয়ন হয়েছে, মানে Mn2+ হয়েছে। পারম্যাঙ্গানেট আয়নে লক্ষ্য করো ম্যাঙ্গানিজের অক্সিডেশন স্টেট প্রথম বার করো, তাহলে পারম্যাঙ্গানেট অক্সিজেনের মানে হচ্ছে অক্সিডেশন স্টেট -2, অক্সিডেশন নাম্বার -2, তাই না? তাহলে 4 × -2, ম্যাঙ্গানিজেরটা ধরে নাও x, যেহেতু মেটাল তাহলে +x, তাহলে -8 + x = -1। তার মানে এসেনশিয়ালি এখানে ম্যাঙ্গানিজ +7 অক্সিডেশন স্টেটে আছে। তাহলে দেখো +7 অক্সিডেশন স্টেট থেকে +2 অক্সিডেশন স্টেটে এসছে, তার মানে
+7 থেকে +2-তে আসা মানে ও 5 মোল ইলেকট্রন নিয়েছে। তাহলে পারম্যাঙ্গানেট থেকে ম্যাঙ্গানাসে আসা মানে হচ্ছে ওর রিডাকশন হয়েছে বাই টেকিং আপ 5 মোলস অফ ইলেকট্রন পার মোল অফ ম্যাঙ্গানিজ। ঠিক আছে, এই অ্যানালিসিসটা প্রথম করতে হয়। তাহলে আমি প্রথমেই জেনে গেলাম যে যার অক্সিডেশন হচ্ছে সে তো নিশ্চয়ই অ্যানোডের দিকে যাবে, যার রিডাকশন হচ্ছে সে ক্যাথোডের দিকে যাবে। তার মানে আমি প্রথমেই বুঝে গেলাম যে আমার সেল যেই হোক না কেন, সেলে এই SN2+SN4+টা এটা আমার অ্যানোডের দিকে থাকবে, এবং সেই সেলেই আরেকটা যে হাফ সেল, সেই হাফ সেলে এই ম্যাঙ্গানিজের সিস্টেমটা থাকবে, মানে পারম্যাঙ্গানেট আর ম্যাঙ্গানিজ। ঠিক আছে, তাহলে এই অ্যানালিসিসটা করে নিলে আমার প্রথমেই ইলেকট্রোড দুটো কি কি হতে পারে, মানে ইলেকট্রোডগুলোতে কারা কারা থাকবে অ্যাটলিস্ট সেইটুকু আমরা বুঝে যাব। হলো, ফাইন। তাহলে এবার যেই এই অ্যানালিসিসটা করে ফেললে সঙ্গে সঙ্গে লেফট হ্যান্ড ইলেকট্রোডের রিয়াকশন লিখে ফেলো এবং রাইট হ্যান্ড ইলেকট্রোডের রিয়াকশন লিখে ফেলো। দেখো সমস্যা হলো লেফট হ্যান্ড ইলেকট্রোডের রিয়াকশনে যত মোল প্রোটন ট্রান্সফার এই ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে, রাইট হ্যান্ডে তত মোল তো হচ্ছে না, আলাদা আলাদা হচ্ছে। তাহলে এদেরকে আমার ব্যালেন্স করতে হবে। তাহলে দেখো একে যদি আমি 5 দিয়ে গুণ করি আর একে যদি আমি 2 দিয়ে গুণ করি তাহলে আমার সবকিছু ঠিক থাকে। তাহলে আমি 5 দিয়ে একজনকে 2 দিয়ে একজনকে গুণ করলাম, গুণ করে আমি রিরাইট করলাম। তাহলে আমার সেই দুটো ইকুয়েশনের চেহারা হলো এরকম। তাহলে আমি যদি এবার ওভারঅল সেল রিয়াকশন লিখি, তার মানে এই দুটোকে জুড়ে দেবো। জুড়ে দিলে দুপাশ থেকে আমার এই 10টা করে ইলেকট্রন কাটা যাবে, কাটা গিয়ে আমার ওভারঅল সেল রিয়াকশন থাকবে এটা, অর্থাৎ যেটা আমাকে দেওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা চেক করে নিলাম যে সব কিছু হলো। তাহলে এইবার লক্ষ্য করো, আমাকে তার মানে অ্যানোড সাইডে বসাতে হবে কাকে? অ্যানোড সাইডে এমন একটা সিচুয়েশন রাখতে হবে যেখানে টিন থেকে মানে tin2+ থেকে tin4+ হয়। তার মানে তোমাদেরকে যত রকম ইলেকট্রোড পড়িয়েছি সেই ইলেকট্রোডের মধ্যে দিস ইজ এ রিডাকশন অক্সিডেশন ইলেকট্রোড। দেখবে ফেরাসফেরিক সিস্টেম, স্ট্যানাস্ট্যানিক সিস্টেম, সেরিয়াম 3+, সেরিয়াম 4+ সিস্টেম, এইরকম ইলেকট্রোডগুলো ওই কারণে কিন্তু পড়িয়েছিলাম। তার মানে আমার অ্যানোডে লেফট হ্যান্ড ইলেকট্রোডে এমন একটা সিচুয়েশন তৈরি করতে হবে যেখানে SN2+, SN4+ থাকবে এবং দুটো আয়নই প্রেজেন্ট থাকবে ওই রকম একটা ইলেকট্রোড। রাইট হ্যান্ডে কি হবে, মানে ক্যাথোডের দিকে কি হবে? পারম্যাঙ্গানেট এবং ম্যাঙ্গানিজ 2 মানে 2+ দুটোই থাকবে ইন অ্যান অ্যাসিডিক মিডিয়াম। তার মানে এসেনশিয়ালি আমার সেলটা দেখতে হবে এরকম: প্ল্যাটিনাম, SN2+, SN4+, সেপারেশন মাঝখানে, পারম্যাঙ্গানেট, ম্যাঙ্গানাস, প্রোটন, প্ল্যাটিনাম। এই হচ্ছে আমার ইলেকট্রোডের চেহারা, এই পুরো সেলটার চেহারা। এইটা আমার অ্যানোড, এই পোর্শনটুকু, এই পোর্শনটুকু আমার ক্যাথোড। ঠিক আছে, তাহলে অ্যানালিসিসটা শুরু হবে কিন্তু কার অক্সিডেশন কার রিডাকশন দেখে। ঠিক আছে, এইরকম ভাবে আমাদের যে কোনো এরকম যদি রেডক্স রিয়াকশন তুলে দেওয়া থাকে, তাহলে যে কোনো এরকম রেডক্স রিয়াকশন দেওয়া থাকলে তার ক্ষেত্রে আমাদের প্রবলেমগুলোকে এইভাবে অ্যাড্রেস করতে হবে। প্রথম কাজ কিন্তু এই স্টেপটা কিন্তু ভাইটাল, কার অক্সিডেশন হচ্ছে কার রিডাকশন হচ্ছে দেখে নাও। হ্যাঁ, এই স্টেপটা যদি একবার সলভ হয়ে যায় তাহলে কিন্তু আর কিচ্ছু করার নেই। তারপরে তো এই জিনিসটা লেখাটা তো সিম্পল, তারপরে তো আমি ইলেকট্রোডের ক্লাসিফিকেশন থেকেই পেয়ে যাব যে কোন ধরনের ইলেকট্রোড আসবে। হলো, ঠিক একই রকম ভাবে নেক্সট আরেকটা প্রবলেম ছিল যেখানে বলা হয়েছিল যে একটা সেল ডায়াগ্রাম ডিজাইন করো, ডিজাইন এ সেল ডায়াগ্রাম ইন হুইচ দ্য ফলোয়িং ওভারঅল রিয়াকশন অকার্স ইন অ্যান অ্যাকুয়াস সলিউশন। এই আমার রিয়াকশন দেওয়া ছিল, স্পষ্ট। তাহলে দেখো এইরকম একটা রিয়াকশন যদি আমার দেওয়া থাকে তার মানে কি হচ্ছে, রিয়াকশনটার ফলে সিলভার প্লাস তৈরি হচ্ছে এবং ক্লোরাইড আয়ন তৈরি হচ্ছে। আমাকে তাহলে একটা এরকম সেল গঠন করতে হবে যেখানে এই রিয়াকশন ঘটবে। ঠিক আছে, এটা আমরা কালকের ক্লাসেই করেছি, যদিও আবার করছি। তাহলে এটা যদি আমার হতে হয় তাহলে প্রথমেই দেখো আমাকে কোথাও থেকে একটা সিলভার প্লাস তৈরি করতে হবে। কোথা থেকে করতে পারি? তাহলে অবভিয়াসলি সিলভার প্লাস যদি আমাকে তৈরি করতে হয় সবচেয়ে সোজা রাস্তা হচ্ছে এইরকম ধরনের একটা অক্সিডেশন দেখা। আর যদি আমাকে ক্লোরাইড আয়ন তৈরি করতে হয় কোথা থেকে করতে পারি? এই সিলভার কন্টেইনিং কিছুর থেকে। সিম্পলি এই কাজটা করা,
যে AgCl সলিড, সে যদি একটা ইলেকট্রন মানে সে যদি রিডিউসড হয়, তাহলে Ag সলিড আর ক্লোরাইড আয়ন হলো। এদের দুজনকে যোগ করে দাও, দেখো যেটা হবে, সিম্পলি যোগ করো, এই AgCl সলিড এই AgCl সলিড কাটা যাবে, এবং এই ইলেকট্রন কাটা যাবে, আমার পড়ে থাকবে AgCl সলিড থেকে Ag প্লাস আর Cl মাইনাস। তার মানে আমার লেফট হ্যান্ড ইলেকট্রোডটা হবে সিলভার সলিড সিলভার প্লাস, রাইট হ্যান্ড ইলেকট্রোডটা হবে হুইচ ইজ রিভার্সিবল উইথ রেসপেক্ট টু ক্লোরাইড আয়ন। তার মানে আমার রাইট হ্যান্ড ইলেকট্রোড হবে একটা ইলেকট্রোলাইট থাকবে যেটা ক্লোরাইড আয়ন দেবে, মানে KCl এর মতন কিছু একটা। তাহলে আমি রাইট হ্যান্ড ইলেকট্রোড লিখবো KCl, AgCl সলিড, Ag সলিড। তাহলে আমার সেলটার চেহারা হবে এটা। দ্যাট ইজ, এই তো হয়ে গেল। হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ক্যাথোড হবে। এগুলো কপি পেস্ট আমি ঠিক করে দেবো, এটা এটা ক্যাথোড হবে। হ্যাঁ, এটা ক্যাথোড হবে আর রিডাকশন হবে। হ্যাঁ, আমি ঠিক করে দেবো। ঠিক আছে, এটা আর এইচই হবে, ক্যাথোড হবে, রিডাকশন হবে, সবই হবে। ওকে, নেক্সট প্রবলেমে যাও। নেক্সট প্রবলেমটা দেখো সোজা ছিল। নেক্সট প্রবলেমটা কি ছিল দেখো, যেটা বলা ছিল যে একটা সেলের ইএমএফ ক্যালকুলেট করো, স্ট্যান্ডার্ড ইএমএফ, এবং ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট বার করো। হ্যাঁ, এরকম একটা পরিষ্কার একটা তোমার একটা জাস্ট একটা গ্যালভানিক সেল দেওয়া আছে। এটাতে কিছু করার নেই বেসিক্যালি। এটাতে আমাদের লেফট হ্যান্ড এবং রাইট হ্যান্ড ইলেকট্রোডের করসপন্ডিং রিয়াকশনগুলো লিখবে এবং করসপন্ডিং ইলেকট্রোড পোটেনশিয়ালের এক্সপ্রেশন লিখবে। ঠিক আছে, ওকে। আচ্ছা, লেখার পরে তারপরে তাহলে দুটো রিয়াকশনকে যোগ করে দিয়ে ওভারঅল সেল রিয়াকশন লিখবে। ওভারঅল সেল রিয়াকশন লেখো এবং ইএমএফ অফ দ্য সেলের এক্সপ্রেশন লিখে ফেলো। তারপরে তো ভ্যালুগুলোকে বসাও, ভ্যালুগুলোকে বসিয়ে দিয়ে জাস্ট ডেল্টা G0টাকে ক্যালকুলেট করো। ডেল্টা G0 বেরিয়ে গেলে তোমার ডেল্টা G0 থেকে কে বেরিয়ে যাবে, আমাদের কে এর ভ্যালু আমরা পেয়ে যাবো। এটা একদম স্ট্রেট ফরওয়ার্ড অঙ্ক, কোনো সমস্যা ছিল না। আচ্ছা, এটা ওই জন্য মোটামুটি সকলের হয়েও গেছে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। 4 নম্বর প্রবলেমটা ছিল, 4 নম্বর প্রবলেমটা সেটা ছিল একটা সলিউবিলিটি প্রোডাক্টের অঙ্ক। কিরকম ছিল, বলা হয়েছিল ক্যালকুলেট দ্য সলিউবিলিটি প্রোডাক্ট অফ AgCl at 25°C given the standard reduction potentials for এইটা অ্যান্ড এই ইলেকট্রোডস আর এত অ্যান্ড এত রেসপেক্টিভ। মনে রাখবে যে কোনো স্পেয়ারিংলি সলিউবল সল্টের সলিউবিলিটি প্রোডাক্ট কখনো একের বেশি হতে পারে না। সে যদি একের বেশি তার সলিউবিলিটি প্রোডাক্ট তো একটা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, তাই না? তাহলে যদি তার একের বেশি সলিউবিলিটি প্রোডাক্ট হয়ই, তাহলে তাকে স্পেয়ারিংলি সলিউবল বলবো কেন? একের বেশি সলিউবিলিটি প্রোডাক্ট হওয়া মানে কি? তার মানে প্রোডাক্ট সাইডে বেশি গেছে, রিঅ্যাক্ট্যান্ট সাইডে কম আছে, তার মানে তো সে যথেষ্ট পরিমাণ সলিউশনে গেছে। তার মানে আমি যদি কোনো একটা সলিউবিলিটি প্রোডাক্টের প্রবলেম করতে গিয়ে দেখি আমার ভ্যালু এসছে সাম 10⁻⁷, মানে পজিটিভ কিছু একটা, ধরো 10⁻⁴ বা 10⁻⁸, তাহলে আমি শিওর জেনে যাবো যে আমার ওই অঙ্ক ভুল আছে। একদম দেখতে হবে না। হ্যাঁ, তার মানে সলিউবিলিটি প্রোডাক্ট সবসময় কার ক্যালকুলেট করা হয়? সলিউবিলিটি প্রোডাক্ট একটা স্পেয়ারিংলি সলিউবল সল্টের, তাই না? যাদের সলিউশনে যাওয়ার প্রবণতা খুবই কম। তাহলে তারা যদি সলিউশনে তাদের যদি যাওয়ার প্রবণতা খুবই কমই হয়, তাহলে তাদের ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালু, যাকে আমরা সলিউবিলিটি প্রোডাক্ট বলি, সেই ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালু একের বেশি কি করে হবে? একের বেশি হওয়া মানে কি ভেবে দেখো, যে প্রোডাক্ট সাইডের কনসেন্ট্রেশন রিঅ্যাক্ট্যান্ট সাইডের কনসেন্ট্রেশনের চাইতে বেশি, তাই না? তবেই তো ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা একের বেশি হতে পারে। তাহলে যদি প্রোডাক্ট সাইডের কনসেন্ট্রেশন রিঅ্যাক্ট্যান্ট সাইডের কনসেন্ট্রেশনের থেকে বেশি হয়, তার মানে তো তারা ভালো পরিমাণ সলিউশনে গেছে, তার মানে সলিউবিলিটি প্রোডাক্ট হচ্ছে না ঠিকঠাক, তাই না? তাহলে দেখো এইখানে আমার কিন্তু সমস্ত কিছু দেওয়া আছে, মানে কি সেল আমি গঠন করব সেটাও বলা আছে। কেন দেখো, দেখো Ag প্লাস এবং এই দুটোরই ইলেকট্রোড পোটেনশিয়ালগুলো দেওয়া আছে, দুটোই পজিটিভ। তার মানে যে বেশি পজিটিভ সে অ্যানোডের দিকে যাবে, তার অক্সিডেশন হবে। যে কম পজিটিভ সে তোমার ক্যাথোডের দিকে যাবে, তার রিডাকশন হবে। ভালো কথা। তাহলে আমি সেল কনস্ট্রাক্ট করে ফেললাম। যেই আমার সেল কনস্ট্রাকশন হয়ে গেল, তাহলে আমার লেফট হ্যান্ড ইলেকট্রোড রিয়াকশন এবং লেফট হ্যান্ড ইলেকট্রোডের সাথে অ্যাসোসিয়েটেড ইলেকট্রোড পোটেনশিয়াল পেয়ে গেলাম, রাইট হ্যান্ড ইলেকট্রোড রিয়াকশন এবং রাইট হ্যান্ড ইলেকট্রোডের সাথে অ্যাসোসিয়েটেড পোটেনশিয়াল পেয়ে গেলাম। ভ্যালুগুলোকে বসিয়ে দাও, ভ্যালুগুলোকে বসিয়ে দিলে সিম্পলি তুমি যা পাবে সেই রিয়াকশন, ওভারঅল সেল রিয়াকশন লেখো, এদেরকে যোগ করে একটু আগেই দেখালাম, সেখান থেকে আমি সলিউবিলিটি প্রোডাক্ট ক্যালকুলেট করি। সলিউবিলিটি প্রোডাক্ট একটা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, তার মানে আমার ডেল্টা G0 থেকে বেরোবে।
তাহলে ডেল্টা জি জিরোর থেকে যদি বার করো তুমি সিম্পলি ভ্যালুটা পাবে এরকম, এই এক্সপোনেনশিয়াল রেট, এই ভ্যালুটা নাও, তার ভ্যালু আসবে 10⁻⁻10। এইভাবে যে কোনো সলিবিলিটি প্রোডাক্টের অঙ্ক কিন্তু করবে। প্রথমেই দেখে নেবে যে কি কি দেওয়া আছে। আমি আরো প্রবলেম দেবো, আমাকে 2 দিন সময় দাও, আমি আরো প্রবলেম তোমাদের তৈরি করে দেব। প্রথমেই দেখে নেবে যে কোন সল্টের সলিবিলিটি প্রোডাক্ট। নেক্সট দেখে নেবে কি কি ইনফরমেশন দেওয়া আছে। দেখো, আমি তোমাদেরকে যখন একটা অঙ্ক দিচ্ছি, আমি জেনারেলি তোমাদেরকে যখন অঙ্কটা দিচ্ছি এরকম হতে পারে যে আমি কোনো কোনো সময় হয়তো ধরো একটা কোশ্চেন পেপার থেকে অঙ্কটা টুকলাম আমি, হ্যাঁ, তখন আমি কিন্তু এই ভ্যালুগুলো তোমাদেরকে দিয়ে দেবো কোশ্চেন পেপারে যেমন করে ছিল। আবার কোনো কোনো সময় হয় যে আমি একটা বই থেকে অঙ্ক টুকে দিলাম, বইয়ের এক্সারসাইজ থেকে। তখন হয় কি, যেহেতু সেই বইয়ের চ্যাপ্টারের মধ্যে ওই স্ট্যান্ডার্ড ওই টেবিলটা দেওয়া থাকে, যে টেবিলটা আমি তোমাদেরকে দিয়ে দিয়েছিলাম, ওই টেবিলটা যেহেতু বইয়ের চ্যাপ্টারের মধ্যে দেওয়া থাকে, ওই অঙ্কগুলোর সাথে আর এই স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়ালগুলোকে কিন্তু সাধারণত টুকে দেওয়া হয় না। এখানে আমি টুকে দিয়েছি মানেই কিন্তু এই প্রবলেমটা আমি কোনো না কোনো একটা কোশ্চেন পেপার থেকে তুলেছি। বুঝতে পারছো কথাটা? নাহলে আমি সিম্পলি ক্যালকুলেট দ্য সলিবিলিটি প্রোডাক্ট অফ AgCl at 25°C বলে ছেড়ে দিতাম। বাকি এই ইনফরমেশনগুলো তো তুমি বইয়ের ওই স্ট্যান্ডার্ড টেবিল থেকেই পেয়ে যাবে, ঠিক কিনা? তাহলে এই জিনিসটা একটু মাথায় রাখো যে বইয়ের ওই স্ট্যান্ডার্ড টেবিলটাকে দেখাটাকে প্র্যাকটিস রাখো, যে বইয়ের স্ট্যান্ডার্ড টেবিলটাকে আমি দেখব। এবং এই ইলেকট্রোকেমিস্ট্রি, বিশেষ করে ইলেকট্রোকেমিক্যাল সেলের এই প্রবলেমগুলোর একটা সুবিধা আছে। সুবিধা হচ্ছে কিছু কিছু প্রবলেমের ক্ষেত্রে দেখবে তুমি উত্তরটা দেখে তুমি ঠিক করেছো না ভুল করেছো এটা বুঝতে পারবে। সলিবিলিটি প্রোডাক্ট তার মধ্যে একটা খুব ভালো উদাহরণ। সলিবিলিটি প্রোডাক্ট ইন জেনারেল ক্যানট এক্সিড 1। হ্যাঁ, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট উইল ইন জেনারেল এক্সিড 1। জেনারেলি ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট একের ভ্যালু বেশি হয়। এইবার এইরকম কিছু কিছু এরকম স্পেসিফিক জিনিস, এগুলো তখনই মাথায় থাকবে যখন অঙ্কগুলো করবে। অঙ্কগুলো ভুল হোক, না পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু ফেলে রাখবে না। কারণ হচ্ছে ধরো আমি তোমাদের যদি 2 দিন পরে অঙ্ক দিই, তোমরা চেষ্টা করবে যতটা তাড়াতাড়ি সম্ভব কোন কোন অঙ্কগুলো হলো দেখে নাও। যেগুলো হচ্ছে না সেগুলো আমাকে বলো, আমি দরকার হলে আমি কি করি, আমি তো এগুলো না হয় টাইপ করেছি তোমাদের সকলকে বলবো বলে। এবার ঘটনা হচ্ছে যে আমি অনেক ক্ষেত্রেই হবে হয়তো খাতায় করে আমি তোমাদেরকে ছবি তুলে পাঠিয়ে দেবো, কিন্তু এই অঙ্কগুলো না করলে এই এক্সপিরিয়েন্সটা কিন্তু তৈরি হবে না যে কোথায় ভুল করছি কোথায় ঠিক করছি। হ্যাঁ, এই অঙ্কগুলো করো, ভুল হোক, ভুল মানে ভুল না হলে তো শিখবে না। ভুল হোক, ভুল হলে কোনো অসুবিধা নেই, কিন্তু জিনিসগুলো করো, ঠিক আছে? তাহলে পরের দিনকার ক্লাসটায় যেটা আমি করব সেটা বেসিক্যালি সিম্পল। এই পিএইচ মাপার এই পোটেনশিওমেট্রিক মেথড দিয়ে এটসেট্রা এটসেট্রা আমাদের যতটুকু বাকি থাকলো কি না, ক্লাস ইলেকট্রোড বলবো এবং বেসিক পোটেনশিওমেট্রিক মেথডটা আমরা কি করে অ্যাপ্লাই করি সেটা বলবো। পোটেনশিওমেট্রিক মেথডটা বেসিক্যালি আমরা একটা টাইট্রেশনের মতন করেই অ্যাপ্লাই করি। সেই টাইট্রেশনের সাথে অ্যাসোসিয়েটেড গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন কীরকম হয়, সেখান থেকে এন্ড পয়েন্ট কি করে বার করে, সেই এন্ড পয়েন্টের অ্যানালিসিসটা কী কীভাবে করা যেতে পারে, সেই এন্ড পয়েন্ট থেকে কি কি ইনফরমেশান এক্সট্র্যাক্ট করা যায়, সেই জিনিসগুলো বলে দেবো। এই জিনিসগুলো দেখো জানা থাকাটা দরকার, তার কারণ হচ্ছে মানে যেটা ঘটছে আর কি, মানে এই সব কিছুর জন্য সেটা হচ্ছে যে দেখো প্র্যাকটিক্যাল তো হচ্ছে না। যতই তুমি থিওরি পড়ো, কেমিস্ট্রির সমস্যা হচ্ছে যে কেমিস্ট্রি এমন একটা সাবজেক্ট, কেমিস্ট্রিতে মানে ল্যাবরেটরিতে না গেলে না তুমি কোনোদিন কেমিস্ট্রি শিখতে পারবে না। তার কারণটা খুব সিম্পল। ধরো আমি একটা কথা বলছি, এই যে সলিউবিলিটি প্রোডাক্ট, এই সলিউবিলিটি প্রোডাক্ট কেমিস্ট্রির এমন একটা, আমরা পড়ি ফিজিক্যাল কেমিস্ট্রিতে, কিন্তু এই গোটা সলিউবিলিটি প্রোডাক্টের ঘটনাটা ব্যবহার করি কিন্তু ইনঅর্গ্যানিক কেমিস্ট্রিতে। দেখবে যখন আমরা ওই গ্রুপ অ্যানালিসিস করি, গ্রুপ অ্যানালিসিস বলতে কাকে বলে গ্রুপ অ্যানালিসিস? গ্রুপ অ্যানালিসিস হচ্ছে সেই জায়গাটা যেখানে আমরা তোমার ক্যাটায়নগুলোকে ডিটেক্ট করি। আমি জানি না তোমরা করেছো কিনা, করেছো কি গ্রুপ অ্যানালিসিস? হ্যাঁ, হ্যাঁ, শুনতে পাচ্ছি না, আরেকবার বলো। হ্যাঁ, এই গ্রুপ অ্যানালিসিস করতে গেলেই দেখবে যে তোমাদের এই সলিবিলিটি প্রোডাক্টের ধারণাটা লাগবে। একটা এক্সাম্পল দিচ্ছি, দেখবে যেমন তোমার স্যাম্পলের মধ্যে যদি কপার 2 থাকে, তাহলে তাকে প্রেসিপিটেট ফেলতে হবে H2S গ্যাস পাস করিয়ে ইন অ্যাসিডিক মিডিয়াম। ওকে, ওই একই স্যাম্পলের মধ্যে
তোমার যদি কথার কথা বলছি লেড থাকে, লেড Pb2+, তাহলে তোমাকে H2S গ্যাস পাঠিয়ে লেড সালফাইডের প্রেসিপিটেট ফেলতে হবে ইন অ্যালকালাইন মিডিয়াম। আমার কথাটা বোঝার চেষ্টা করো। একই স্যাম্পল, তোমাকে আমি একটা গুঁড়ো দিয়ে দিয়েছি, হ্যাঁ, সেই গুঁড়ো আমি তো মিশিয়ে দিয়েছি একদম, মানে মানে মোক্ষম সে পিষে গুঁড়ো করে দিয়েছি, তুমি চোখে দেখে কিছু চিনতে টিনতে পারবে না, সেরকম ব্যবস্থা করে দিয়েছি আমি। হুম, সেই গুঁড়োর মধ্যে তোমার কপার 2+-এরও একটা সল্ট আছে, lead 2+-এরও একটা সল্ট আছে। তুমি যদি সিস্টেম্যাটিক্যালি সঠিকভাবে নিয়ম মেনে গ্রুপ অ্যানালিসিস করো, তাহলে তুমি দেখবে যে তোমাকে কপারের আছে কিনা সেটা ডিটেক্ট করার জন্য যে পদ্ধতি অবলম্বন করতে হবে, লেড আছে কিনা ডিটেক্ট করার জন্য প্রায় এক রকমের পদ্ধতি অবলম্বন করতে হবে। দুক্ষেত্রেই তোমাকে সালফাইড সল্ট করে প্রেসিপিটেট ফেলতে হবে। প্রথম ক্ষেত্রে সালফাইড সল্ট করে প্রেসিপিটেট ফেলবে অ্যাসিডিক মিডিয়ামে, দ্বিতীয় ক্ষেত্রে সালফাইড সল্ট করে প্রেসিপিটেট ফেলবে অ্যালকালাইন মিডিয়ামে। এই যে জায়গাটা, কেন আমি অ্যাসিডিক মিডিয়ামে একবার প্রেসিপিটেশন করছি, কেন আমি অ্যালকালাইন মিডিয়ামে একবার প্রেসিপিটেশন করছি, যে প্রেসিপিটেশন হয় কখন, প্রেসিপিটেশন হতে গেলে সলিউবিলিটি প্রোডাক্টটাকে এক্সিড করতে হয়। সলিউবিলিটি প্রোডাক্ট যদি না ছাপিয়ে যায় কোনো একটা রিয়াকশনের, প্রেসিপিটেশন তো হতে পারে না। তাহলে সলিউবিলিটি প্রোডাক্টের পুরো যে মানে অ্যাপ্লিকেশনটা, সেই পুরো অ্যাপ্লিকেশনটা কিন্তু হয় গিয়ে ল্যাবরেটরিতে। সমস্যাটা হচ্ছে এইখানে যে আমি আজকে আমি তো দেখবে এরপরে ইয়ে করতে গেলেই, ক্লাসে গেলেই দেখবে বলবে যে নিকেল, নিকেল যদি ডিটেক্ট করতে চায় কেউ সলিউশনে, ডাইমিথাইল গ্লায়োক্সিন বলে একটা রিয়েজেন্ট আছে, এবং ডাইমিথাইল গ্লায়োক্সিন দিলে নিকেল কন্টেনিং কোনো সলিউশনের মধ্যে একটা লাল রঙের কালার আসে। যে কোনো একটা বই খোলো, এই ইনঅর্গানিক কেমিস্ট্রির যে কোনো একটা প্র্যাকটিক্যালের বই খোলো, খুললেই দেখবে তাতে লেখা আছে যে নিকেল ডাইমিথাইল গ্লায়োক্সিন কমপ্লেক্স এর কালারটা হচ্ছে কি না, রোজ রেড কালার, রোজ